আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত, বলল প্রেস সচিব। এদিকে দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনার ভাষণ দেওয়ার দিষ্টতা, প্রতিটি মোড়ে গণহত্যার ভিডিও দেখাবে বৈষম্য বিরোধীরা। এছাড়া ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল, বিপদের গন্ধ পাচ্ছেন ইউনূস। আরও থাকছে বাংলাদেশে ট্রেন্ডিং হাসিনা বিন, এবার নোংরা ফেললেন উপদেষ্টা আসিফ, সরব আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিলছে আদালতের অনুমতি। বাংলাদেশ ব্যাংকে ৩০০ গোপন লকারের সন্ধান, যে কোনো সময় অভিযান। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত, বলল প্রেস সচিব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরা শাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভুটি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। তিনি লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। শফিকুল আলম লেখেন, কোনো গণগ্রেপ্তার হয়েছে? কতজনকে গত ৬ মাসে গ্রেপ্তার করা হয়েছে? আমরা জানতাম যে ২০২৩ সালে ২৮ অক্টোবর পুলিশ বিএনপি সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল, তারপর কমপক্ষে ২৫,০০০ জনকে গ্রেপ্তার করেছিল। প্রেস সচিব আরও লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। এটি কি কখনো নির্বাসিত বিএনপির নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে? হাসিনা স্বৈরা শাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটিয়েছিলেন সেই সম্পর্কে লিখেছিল। এটি কি তার সাক্ষাৎকার? দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনার ভাষণ দেওয়ার দিষ্টতা, প্রতিটি মোড়ে গণহত্যার ভিডিও দেখাবে বৈষম্য বিরোধীরা। দিল্লিতে বসে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে সংস্থাটি। ৫ ফেব্রুয়ারি রাত ১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংস্থাটি লিখেছে, বাংলাদেশে ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আজ ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। আজ রাত ৯টায় বাংলাদেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণ অভ্যুত্থানের উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংস্থাটি আরও লিখেছে, আশা রাখি জুলাই গণ অভ্যুত্থানপন্থী ছাত্র জনতার পাশে মিডিয়া সরব উপস্থিতি দেখা যাবে। ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, বিপদের গন্ধ পাচ্ছেন ইউনূস। ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকায় একটি দৈনিকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গেছে।
বাংলাদেশের ট্রেন্ডিং হাসিনা বিন, এবার নোংরা ফেললেন উপদেষ্টা আসিফ, সরব আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে নয়া ট্রেন্ডিং হাসিনা বিন। সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সাটা ডাস্টবিনে নোংরা কাগজ ফেলার ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কের সূচনা করেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তাতে নয়া মাত্রা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও বইমেলায় গিয়ে হাসিনা বিনের নোংরা ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়ে ভিজিটর্স বুক লেখেন, হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনাগুলি ভালো হয়েছে। সোমবার ওই বিষয়ে মুখ খুলেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, আমি অপসংস্কৃতির ধারক সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম মুখে আনতে চাই না। সমাজ মাধ্যমের প্রতিক্রিয়া স্পষ্ট। মহান ২১শে বইমেলাকে এই জাতীয় কুৎসিত ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা ছড়ানোর মঞ্চ করে তোলাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। ২১এর বইমেলা গোটা জাতির মিলন ক্ষেত্র। সেখানে অরাজনৈতিক ব্যক্তিরা শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিদের যেভাবে কুৎসিত আক্রমণ করছে তাতে বুঝতে হবে আজকের বাংলাদেশে কোনো দল নেতাই নিরাপদ নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বইমেলা থেকে ফিরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, শনিবার বাংলা একাডেমিতে ২১শে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই বিনে তার নোংরা ফেলার ছবি পোস্ট করে লেখেন, নগরবাসী যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন। ডাস্টবিন বিতর্কে যোগ দিয়েছে ইউনূসের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও। তিনি ফেসবুকে লিখেছেন, একদল উত্তেজিত ডাস্টবিনে কেন ময়লা ফেলা হলো সেটা নিয়ে, যদিও ডাস্টবিন ময়লা ফেলারই জিনিস। সম্প্রতি বাংলাদেশ সরকার বিশেষ সম্মান জানায় অধ্যাপক সলিমুল্লাহ খানকে। সেই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা চেয়ারে বসেছিলেন। পিছনে দাঁড়িয়েছিলেন পুরস্কার গ্রাহকেরা। ওই ঘটনা নিয়েও সরব হন বহু মানুষ। তাদের উদ্দেশ্য উপ প্রেস সচিব লিখেছেন, আর একদল উত্তেজিত সলিমুল্লাহ খান স্যারকে কেন পুরস্কার পাওয়ার পরও দাঁড়িয়ে ছবি তুলতে হলো, অথচ গতবারের পুরস্কার বিজয়ীরাও তাদের প্রিয় নেত্রীর পিছনে একইভাবে ছবি তুলেছে। তিনি আরও লিখেছেন, শীত এমনিতেই চলে যাচ্ছিল, তাদের উত্তেজনার কারণে মাঘের ২ সপ্তাহ থাকতেই এবার তা পগার পার। শনিবার শুরু হওয়া বইমেলার প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তাদের ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছিল, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর ২১শে বইমেলা ২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনা মুক্ত থাকুক। শনিবার একই ছবি পোস্ট করার পর মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েন প্রেস সচিব শফিকুল আলম। বহু মানুষ তার সমালোচনা করেন, সমর্থনও করেন অনেকে। পাল্টা তাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়। তার পরিবারের সদস্যদের ছবি সাটা বিন ছড়িয়ে দেওয়া হয় সমাজ মাধ্যমে। রবিবার রাতে তিনি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে হাসিনা বিনের ছবি দেওয়ার পক্ষে সাফাই দিয়ে ফের সাবেক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। হাসিনাকে বাংলাদেশের কসাই, গুম জননী বলে লেখায় উল্লেখ করেন তিনি। মিলছে আদালতের অনুমতি, বাংলাদেশ ব্যাংকে ৩০০ গোপন লকারের সন্ধান, যে কোনো সময় অভিযান। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভলেন্ট কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার ৩ শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি। চলতি সপ্তাহের যে কোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অনুসন্ধান বিভাগের প্রধান দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান বলেন, অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার নামেও বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেতে আদালতে আবেদন করা হয়েছিল। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দাখিলকৃত কাগজপত্র সহ পর্যালোচনা করে আদালত তা মঞ্জুর করেছে।
অন্যদিকে নাম প্রকাশ না করে দুদকের অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে ঢাকা পোস্টকে বলেন, আসলে দীর্ঘদিন ধরেই ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নরের নাম আসছে। এরই মধ্যে এস.কে. সুর চৌধুরী গোপন লকার খুলে প্রায় 5 কোটি টাকার দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণ অলংকার পাওয়া গেছে। ওই অভিযানকালে দুদকের চোখে 3 শতাধিক ব্যাংক কর্মকর্তাদের নাম লকারের তথ্য মিলেছে, যার মধ্যে রিজার্ভ চুরি থেকে শুরু করে বিভিন্ন সময়ে আলোচিত ব্যক্তিদের নাম মিলেছিল। যে কারণেই দুদক মনে করেছে তল্লাশি অভিযান চালানো দরকার। আমাদের ধারণা, যথাযথ তল্লাশি করা গেলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে, যা মানুষ কল্পনাও করতে পারে নাই। দুদক ও আদালত সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনভেন্টরি করার জন্য ও অনুসন্ধানকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এমন অনুমতি দেন। কমিশনের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অভিযান পরিচালনা করা হতে পারে।